আসলেই হবে। চলুন, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। সবাই নতুন উদ্যমে নিজ নিজ কাজে লেগে পড়ে। শিরিন, দেখ তো লবণটা ঠিক আছে কিনা। আর একটু লাগবে, আর জলটা আর একটু ফুটতে হবে। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি। কতদিন পর এত খাবারের গন্ধ পাচ্ছি। আমার বাচ্চাগুলো গন্ধ পেয়ে ঘুম থেকে উঠে বসে আছে। চাচি, এই নিন, পাশের জঙ্গল থেকে কিছু বনো শাক তুলে আনলাম। এগুলোও দিয়ে দিন, খিচুড়ির স্বাদ বাড়বে, পুষ্টিও হবে। কমল, তুই না থাকলে আমরা এতক্ষণে হয়তো হালই ছেড়ে দিতাম। আমি একা কিছু না সেলিম ভাই, আমরা সবাই মিলে করছি বলে এটা সম্ভব হচ্ছে। দেখুন, সবাই নিজেদের শেষ সম্বলটুকুও দিয়ে দিয়েছে। এটাই আমাদের শক্তি। কথা বাড়িও না তোমরা, খিচুড়ি প্রায় হয়ে এসেছে। সবাই যেন ঠিক মতো ভাগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। শিরিন, তুমি একটা তালিকা করে ফেলো, কোন বাড়িতে কতজন সদস্য, সেই অনুযায়ী আমরা বাটিতে বাটিতে ভাগ করে দেব। আমি সেই কাজটা করে রেখেছি, একটি শিশুও যেন বাদ না যায়। কিছুক্ষণ পর খিচুড়ি রান্না হলে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাটি পেতে নেয়। শিশুদের আগে দেওয়া হয়। ক্ষুধার্ত মানুষগুলোর মুখে বহুদিন পর তৃপ্তির হাসি ফুটে ওঠে। হুজুর, গ্রামের লোকেরা একটা নতুন কাণ্ড শুরু করেছে। আবার কি কাণ্ড? ওই যে কামাল নামের ছোকরাটা, সে সবাইকে নিয়ে মাঠে একজোট হয়েছে। সবাই নিজেদের ঘরে চাল ডাল এক করে রান্না করছে আর ভাগ করে খাচ্ছে। বলিস কি? তাহলে তো ওরা আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না। আমার ক্ষমতা তো তাহলে কমে যাবে। ঠিক তাই হুজুর, সবাই এখন কামালের প্রশংসায় পঞ্চমুখ। আপনাকেই তো বরং সবাই গালাগালি করছে, বলছে মাথা পড়ে একটা শয়তান। এত বড় সাহস! আমার গ্রামে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র! এটা এখনই থামাতে হবে। যা, তোরা দুজন এখনই যা, কি ওদের রান্না বান্না সব বন্ধ করে দে, হাড়ি পাতি সব উল্টে ফেলে দে। কিন্তু হুজুর, গ্রামের সব মানুষ ওখানে একজোট হয়ে আছে, আমরা দুজনকে কিছু করতে পারবো কি? যা বলছি তাই কর। বলবে এটা আমার হুকুম। গ্রামের মাঠে এসব চলবে না। যদি ওরা কথা না শুনে তাহলে ভয় দেখাবি। বলবি সবাইকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। জি হুজুর, আমরা এখনই যাচ্ছি। গতকালের ব্যবস্থাটা খুব ভালো ছিল। আজ আরো দুটো পরিবার তাদের জমানো চাল নিয়ে এসেছি। এভাবেই আমরা টিকে থাকবো, একতাই আমাদের বল। এই, কি হচ্ছে এখানে? বন্ধ করো এসব। কি হয়েছে জামাল ভাই? আমরা তো আমাদের মতো করে খাবারের ব্যবস্থা করছি, এতে আপনাদের সমস্যা কি? সমস্ত খেয়ে পরে বাঁচতে পারবো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা এখন যাও। মোরল মশাই, আপনি এভাবে একা একা মুচকি হাসছেন কেন? চারদিকে বন্যা আর আপনি হাসছেন। আরে বোকা, হাসবো না তো কি কাঁদবো? এটাই তো আমার আরেকটা সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে সরকার থেকে আমি ত্রাণ আদায় করব ঠিকই, কিন্তু তা এদের দেব না। শুধু তাই নয়, এদের কাছে তো কোনো টাকা পয়সাও নেই। এরা এখন আমার কাছে টাকা ধার চাইতে এলে ওরা সুদে টাকা ধার দিয়ে পরে ওদের থেকে দামি সম্পত্তি আদায় করে নেব। আরো কি করব শুনবি? এই বন্যায় তো সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার গোদামের রাখা জিনিস এখন কড়া দামে বেচবো, মানে লাভই লাভ। চারদিকে আমার লাভের ছড়াছড়ি। আপনার যে এত বুদ্ধি মাথায় কিভাবে আসে বুঝি না। এটুকু বুদ্ধি না থাকলে তো আর এত তাড়াতাড়ি এত বড়লোক হতে পারতাম না। তোর মতো আগের মোড়লের লেঠেলেই থেকে যেতাম। মানুষের ক্ষতি করে আবার বড় বড় কথা। তোর এই অপমানের শুধু আমি নিয়েই ছাড়বো। মা, বাবা, দেখো, আমাদের গরুটা খুব ডাকাডাকি করছে। ওর মনে হয় ক্ষুধা লেগেছে। তুই ঠিকই বলেছিস, যা চাল ডাল সাথে নিয়ে এসেছিলাম সেগুলো তো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ওকে কি খেতে দেব? একটু দূরে একটা বাঁশবাগান আছে, একটা ভেলা বানিয়ে ওখানে নিয়ে ওকে কিছু বাঁশপাতা এনে দেবো। এছাড়া তো উপায় দেখছি না। এটা একটা ভালো কথা। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমার কাজেও একটু সাহায্য হবে, আবার আমার বেলাতেও চড়া হবে। ঠিক আছে, চল তাহলে।
এই যে সেই বাঁশবাগান, এটা অনেক পুরানো একটা বাঁশবাগান। বাবা দেখো, বাঁশের কেমন ফল ধরে আছে। মানিক, তুই কি গন্ধটা পাচ্ছিস? ঠিক যেন গোলাপ আর চন্দনের মিশ্রণ। আমি কোনো সুগন্ধ পাচ্ছি না রতন, আমি পাচ্ছি পচা মাংসের গন্ধ। আমার বমি আসছে, দোহাই লাগে, আর সামনে যাস না। তুই আসলে একটা গাধা, সুগন্ধকে বলছিস পচা গন্ধ? ওই দেখ, সামনে দেখ। হাই সৃষ্টিকর্তা, এ কি গাছ? এ তো সাধারণ গাছ নয়। দেখ রতন, গাছটার গা থেকে কেমন ধোঁয়া বের হচ্ছে। এটাই এটাই সে রক্তচন্দন। চৌধুরী সাহেব ঠিকই বলেছিল, সোনার খনি। মানিক, আমরা বড়লোক হয়ে গেছি। রতন, গাছটার দিকে তাকা, মনে হচ্ছে ওটা আমাদের দিকে তাকিয়ে আছে। গাছটার শরীরে ওগুলো কি? মনে হচ্ছে মানুষের শিরা উপশিরা। ওসব নকশা, তুই আলোটা ঠিক মতো ধর, আমি আজ এর গুড়া শুদ্ধ উপরে নিয়ে যাব। না রতন না, আমি আর পারবো না, আমি পালালাম, তুইও আয়। এই মানিক, হারিকেন ফেলে যাস না, ভিডু কোথাকার। যা ভাগ, পুরো টাকাটা আমি একাই নেব, তোর কপালে এক পয়সাও জুটবে না। আহ, কি মসৃণ! মনে হচ্ছে পাথরের মতো শক্ত, আবার চামড়ার মতো নরম। মাফ করিস কাজ, তোকে কাটলে আমার 7 পুরুষের ভাগ্য খুলে যাবে। তোর তো আর প্রাণের মায়া নেই, তুই তো জড় পদার্থ। চৌধুরী সাহেব বলেছিল 1 টুকরো কাট, কিন্তু আমি কেন 1 টুকরা নেব? আমি পুরো ডালটাই কেটে নেব, যা থাকে কপালে। হেইয়া! কাঠ কাটার শব্দ হওয়ার বদলে কোনো নরম মাংসে কোপ বসার শব্দ হয়। এ কি, কাট কাটার শব্দ এমন হবে কেন? থু থু, এগুলো কি? রক্ত, গরম রক্ত। গাছের শরীর থেকে রক্ত বেরোচ্ছে কেন? না না, এটা গাছের কষ। হ্যাঁ, রক্তচন্দন নাম তো এমনি এমনি হয়নি, কষটাই লাল। আমি ভয় পাবো না। তোর যত রক্তই থাকুক, তোকে আমি কেটে তবেই ছাড়বো। কি হচ্ছে? ভূমিকম্প? চারদিকের গাছপালা নড়তে শুরু করে, গাছগুলো তাদের জায়গা বদল করে। যে পথ দিয়ে রতন এসেছিল সেই পথটি চোখের পলকে কাটা চোখে ঢেকে যায়। পথ পথ কোথায় গেল? আমি বের হব কোন দিক দিয়ে? সরে যা, সরে যা বলছি। কে তোরা? আমাকে ভয় দেখাবি না। রতন, কে কে ডাকছে? সামনে এসো। তুই নিয়ম ভেঙেছিস, এই বন তোকে আশ্রয় দিয়েছিল। যে তাদের মায়ের কি হলো? বেড়াতে যাবার আগে তো মা একেবারে স্বাভাবিক ছিল, হঠাৎ করে কি এমন হলো যে মা এরকম আচরণ করছে? এই ভেবে ছেলে চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কৌশিক একজন প্রতিবেশীকে জিজ্ঞাসা করে, আমরা যখন বাড়িতে ছিলাম না, তখন কি এখানে কিছু হয়েছিল? প্রতিবেশী লোকটি তখন একে একে সব ঘটনা খুলে বলে এবং দ্রুত সেখান থেকে চলে যায়। সেদিন রাতে কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো কেটে ফেলবো, তাহলে আমাদের ঘরে আবার শান্তি ফিরে আসবে। রাত গভীর হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে সে শাশুড়ি মায়ের চুলের জট কাটতে বের হলো, কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল, আর শব্দ আসছিল উঠোনে থাকা বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দের উৎস কোথায়। এরপর সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখলো তার শাশুড়ি গাছের ডালে বসে পা ঝোলাচ্ছে আর হাসছে। আহ, কতদিন পর এত মজার খাবার খেলাম। না, আজকে আর বাইরে ঘুরতে যাব না, যাই হাটে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে সে গাছ থেকে নেমে এলো এবং তার ঘরের দিকে চলে গেল। ইস, এই বিছানাটা নরম না, এই কৌশিকটা কোনো কাজেরই না। ছেলে আর বউ মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানাও এনে দেয় না। এসব বকবক করতে করতে বানু ঘুমিয়ে পড়ল। এদিকে শাশুড়ির এসব কাজ কারবার দেখে
বউয়ের সন্দেহ আরো দৃঢ় হলো। সে নিশ্চিত তার শাশুড়ির উপরে কোনো শাকচুন্নি ভর করেছে। তাই সে ভাবল যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির চুলের জটগুলো কেটে দেওয়া দরকার, তাহলে শাকচুন্নির কাছ থেকে রক্ষা পাওয়া যাবে। এরপর সে শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় তার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে। সে আর দেরি না করে শাশুড়ির জট চুলগুলো কেটে দিল। সাথে সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, আহ আহ তুই আমার চুল কেটে দিলি, তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বউ দৌড়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। শাকচুন্নি তখন শাশুড়ির শরীর ছেড়ে বের হয়ে এলো এবং পাশে থাকা কৌশিকের ঘরে গিয়ে তার শরীরে প্রবেশ করলো। এদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। ও তাই নাকি? তুই আমার মায়ের চুলের জটা কেটে ফেলেছিস, আর সেই কথা আবার আমার সামনে এসে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপর উঠে বসলো। কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম